বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার, বিনিয়োগের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান। রাষ্ট্রের অর্থ ব্যয়ে মুজিব বর্ষ পালনের অভিযোগে দুদকের কমিটি গঠন, গোপন অভিযোগ নিয়ে দুদকে সার্জিস হাসনাত। প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের সময় চায় বিএনপি, ডিসেম্বরের আগে নির্বাচনী রোড ম্যাপের দাবি। বাংলাদেশের পণ্য রপ্তানি ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত। আসসালামু আলাইকুম, জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। বাংলাদেশে ব্যবসার ভালো সুযোগ রয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিনিয়োগকারীদেরকে এদেশে বিনিয়োগের আহ্বান জানান। বিনিয়োগ সম্মেলনে তিনি বলেন, বিশ্বকে বদলে দেওয়ার মতো চমৎকার সব আইডিয়া রয়েছে বাংলাদেশের কাছে। ডক্টর ইউনূস বলেন, ব্যবসা হলো বিশ্ব পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী মাধ্যম। বক্তৃতায় 1974-এর কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। হাসান মাহমুদের রিপোর্ট। রাজধানীর একটি অভিজাত হোটেলে বাংলাদেশ বিনিয়োগ বোর্ড বিডার আয়োজনে বিনিয়োগ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিভিন্ন দেশ থেকে সম্মেলনে অংশ নেওয়া 550-রও বেশি অতিথিদের স্বাগত জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বিনিয়োগের জন্য প্রস্তুত বাংলাদেশ। বলেন, এদেশে ব্যবসার ভালো সুযোগ রয়েছে চমৎকার সব আইডিয়া, আর তরুণরাই বদলে দিতে পারে গোটা বিশ্বকে। মেকিং মানি ইজ হ্যাপিনেস, ডেফিনেটলি, অফ কোর্স, বাট মেকিং আদার পিপল হ্যাপি ইজ আ সুপার হ্যাপিনেস। If you have business in Bangladesh, you will have both. Business is the most powerful mechanism by which you can change the world. Together, those young generation will change the world. They have the technology, they have the creativity, innovativeness. Business in Bangladesh is not only for Bangladesh, that's the point. It could be for the whole world. Bangladesh ground is very fertile. You put a little bit of seed, it becomes global. গ্রামীণ ব্যাংক এবং ক্ষুদ্র ঋণের কথা উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, প্রান্তিক এক ক্ষুদ্র গ্রামে এটি শুরু হলেও তা এখন আমেরিকার সবচেয়ে বড় ব্যবসায় পরিণত হয়েছে। 1971 সালের স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের প্রেক্ষাপট বর্ণনা করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন ডক্টর ইউনূস। 74 is a year that we cannot forget. Sorry, my words. I cannot bring my word. People died of hunger. A famine throughout the country. 1.5 million people died. এর আগে বিনিয়োগে অবদান রাখার জন্য 4 ক্যাটাগরিতে বিভিন্ন প্রতিষ্ঠানকে পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা। আর বিশেষ ক্যাটাগরিতে কোরিয়ান ব্যবসায়ী কিহাক সাংকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিন পরীক্ষামূলকভাবে দেশে যাত্রা শুরু করে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টার লিংক। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। রাজনৈতিক দলগুলোর মাঝে দেশে কর্মসংস্থান ও বিনিয়োগের বিষয়ে মতপার্থক্য থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন বিডার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। রাজধানীর একটি হোটেলে বিনিয়োগ সম্মেলনের 3য় দিন শেষে ব্রিফিংয়ে তিনি কথা বলেন। আজ ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ILO এবং হাঙ্গার গ্রুপের সাথে চুক্তি স্বাক্ষর হয়েছে বলে জানান তিনি। বলেন, আন্তর্জাতিক বিনিয়োগ বাড়াতে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা এবং জীবনমান উন্নয়ন করতে হবে। এছাড়াও জানান, মাতারবাড়ি ডিপ সি পোর্টের কাছে একটি মুক্ত বাণিজ্য অঞ্চল স্থাপনের আগ্রহ দেখিয়েছে বৈশ্বিক বন্দর পরিচালনাকারী সংস্থা ডিপি ওয়ার্ল্ড। আজকে 2টা কাগজ সাইন করা হয়েছে, আপনারা হয়তো দেখেছেন। একটা হচ্ছে ILOর সাথে, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, যারা তাদের সাথে বিডা একটা MOU সাইন করেছে।
তো আমাদের লেবার রাইটসের যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ডটা কিন্তু আমাদের গ্লোবাল স্ট্যান্ডার্ড থেকে অনেক লো, অনেক নিচে। সেটাকে আমাদের একটা জায়গায় নিয়ে যেতে হবে। তো আমরা এখন আইএলওর সাথে এমইউটা সাইন করেছি এইটা কনফার্ম করার জন্য যে আমরা ভবিষ্যতে এফডিআই অ্যাট্রাক্ট করতে চেষ্টা করব, বাট আমাদের লেবার রাইটসকে কম্প্রোমাইজ না করে। রাষ্ট্রীয় কোষাগার থেকে 4,000 কোটি টাকা ব্যয়ে মুজিববর্ষ পালন ও শেখ মুজিবুর রহমানের 10,000-এরও বেশি মিউরাল নির্মাণের অভিযোগ খতিয়ে দেখা শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। শেখ হাসিনা, শেখ রেহানা সহ অন্যদের বিরুদ্ধে অনুসন্ধানের জন্য 7 সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানান দুদক মহাপরিচালক আক্তার হোসেন। এছাড়াও এদিন জাতীয় নাগরিক পার্টির 2 নেতা হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম দুদকে যান অভিযোগ জমা দিতে। দুদককে ব্যবহার করে অতীতে নির্দোষ অনেককেই হয়রানি করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা। বিস্তারিত নাহিদ প্রিন্সের রিপোর্টে। আওয়ামী লীগ সরকারের আমলে 2020 সালে শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী পালনে দেশে বিদেশে নানা কর্মসূচিতে খরচ হয় রাষ্ট্রের কোটি কোটি টাকা। এছাড়াও সে সময় শেখ মুজিবুর রহমানের 10,000-এর বেশি মুরাল নির্মাণে রাষ্ট্রের প্রচুর অর্থের অপচয় হয়েছে বলে অভিযোগ আছে। শেখ হাসিনা, শেখ রেহানা সহ অভিযুক্ত ব্যক্তিদের এমন লুটপাটের বিষয়ে খতিয়ে দেখতে 7 সদস্যের কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন। শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী এবং তার বোন শেখ রেহানা সহ অন্যান্যের বিরুদ্ধে রাষ্ট্রীয় কোষাগার হতে প্রায় 4,000 কোটি টাকা ব্যয় করে শেখ মুজিবুর রহমান জন্মশতবার্ষিকী, মুজিব বর্ষ পালন এবং শেখ মুজিবের 10,000-এর বেশি মুরাল ও ভাস্কর্য নির্মাণ করে অর্থ অপচয় ও ক্ষতি সাধনের অভিযোগ সংক্রান্ত একটি অভিযোগ অনুসন্ধান চলমান রয়েছে। একই দিনে দুপুরে গোপনীয় অভিযোগ নিয়ে দুদকে যান জাতীয় নাগরিক পার্টির 2 নেতা সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ। সার্জিস অভিযোগ করেন, অতীতে দুদককে ব্যবহার করে আওয়ামী লীগের অনেকেই সাম্রাজ্য গড়েছিলেন। এই দুদককে ব্যবহার করেই কিন্তু অনেককে সাম্রাজ্য তৈরি করতে সহযোগিতা করা হয়েছে একদম কালো টাকার। আবার অনেক ভালো মানুষকে এটার মধ্যে দিয়ে বছরের পর বছর ধরে ভোগান্তিতে রাখা হয়েছে, অস্বস্তিতে রাখা হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা চাই দুদকের মতো ফাংশন করুক। এদিকে শেখ হাসিনার স্বার্থ সংশ্লিষ্ট বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের একটি ব্যাংকের 16 কোটির বেশি টাকা অবরুদ্ধ করার আদেশ দিয়েছে আদালত। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচনে বিভ্রান্তি নিরসনে ডিসেম্বরের আগেই নির্বাচনের পূর্ণাঙ্গ একটি রোড ম্যাপ চায় বিএনপি। এ দাবি জানাতে প্রধান উপদেষ্টার কাছে সাক্ষাতের সময় চেয়েছে দলটি বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এবছরের জুনের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করা সম্ভব বলে মনে করেন দলের এ নেতা। নাজিবুর রহমানের রিপোর্ট। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে ঈদ পরবর্তী দলের নতুন কর্মসূচি সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, প্রধান উপদেষ্টার কাছে পূর্ণাঙ্গ নির্বাচনী রোডম্যাপ চাইবেন তারা। আলোচনার পরই সিদ্ধান্ত আসবে কোন প্রক্রিয়ায় নির্বাচনের দাবি আদায় করবে বিএনপি। মাননীয় প্রধান উপদেষ্টার কাছে সুনির্দিষ্টভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ডিসেম্বরের আগে একটা রোডম্যাপ অবশ্যই আমরা চাইব, যাতে উনি ক্লিয়ারলি জাতির সামনে যথাযথ প্রক্রিয়ায় উপস্থাপন করেন, যাতে জাতির মধ্যে যে একটা অনিশ্চিত অস্থিরতা ভাব আছে এবং রাজনীতির মধ্যে একটা স্থিতিশীলতা আসে, অর্থনৈতিক কর্মকাণ্ডে যাতে একটা গতিশীলতা আসে, সেগুলো লক্ষ্য রেখে আমরা বলবো যে এটা যথেষ্ট সময়। তার আগে নির্বাচন কমিশনের সাথে আমরা আলোচনা করেছি, তারা জুনের মধ্যে সমস্ত প্রিপারেশন সমাপ্ত করতে পারবে। এই সময় সংস্কার কমিশনে বিএনপির দেয়া প্রস্তাব নিয়েও কথা বলেন সালাউদ্দিন আহমেদ। রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে পঞ্চদশ সংশোধনীর পুনর্ব্যবস্থা পুনর্বহলের দাবি জানিয়ে তিনি বলেন, রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে পঞ্চদশ সংশোধনীর পুনর্ব্যবস্থা পুনর্বহলের দাবি জানিয়ে তিনি বলেন, ধর্ম নিরপেক্ষতা নিয়ে কোনো প্রস্তাব দেয়নি দলটি। রাষ্ট্রধর্ম নিয়ে কোনো সুপারিশ তো বাতিলের আসেনি, সেটা সংস্কার কমিশন মেনে নিয়েছে। আমরা তার সাথে আগেই একমত। বহুত্ববাদ সহ আর অন্যান্য বিষয়গুলোর সাথে আমরা একমত নই এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে আর সংবিধানের মূলনীতি হিসাবে আমরা একমত নই। এরপর আমাদের মন্তব্য দিয়েছি, সেই মন্তব্যটা আর কেউ এখানে উল্লেখ করে না। মন্তব্যটা হচ্ছে আমরা সংবিধানের প্রস্তাবনার অংশে আমরা সংবিধানের প্রস্তাবনার কি চাই সেটা উল্লেখ করেছি, যে পঞ্চদশ সংশোধনী পূর্ববর্তী অবস্থা বহাল চাই। এনসিসির মাধ্যমে জরুরি অবস্থা জারির বিপক্ষে বিএনপি বলেও জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।
নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে আগামী 16 এপ্রিল বিএনপির সাথে বৈঠকের সময় দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রবাসীদের ভোটদানের 3টি পদ্ধতি নিয়ে নির্বাচন কমিশন কাজ করছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মাহমুদ সানাউল্লাহ। আজ কমিশন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। 178টি দেশের পদ্ধতি নিয়ে গবেষণা করে প্রবাসীদের ভোট দেওয়ার জন্য প্রাথমিকভাবে 3টি পদ্ধতি নির্ধারণ করা হয়েছে বলে জানান কমিশনার। এগুলো হলো পোস্টাল ব্যালট, অনলাইন ভোটিং এবং প্রক্সি ভোটিং। এর মধ্যে নির্বাচন কমিশন বড় পরিসরে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে প্রক্সি ভোটের পক্ষে বলে জানান কমিশনার সানাউল্লাহ। তবে সংশ্লিষ্ট কূটনৈতিক মিশনের বিস্তৃতি, লজিস্টিক সাপোর্ট, প্রবাসী ভোটের রেজিস্ট্রেশন সংশ্লিষ্ট দেশের আইন বিবেচনা করে পদ্ধতি নির্ধারণ করা হবে বলেও জানান তিনি। বাংলাদেশকে দেয়া দীর্ঘদিনের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত। ফলে বাংলাদেশি পণ্য ভারতীয় স্থল শুল্ক স্টেশন ব্যবহার করে তৃতীয় দেশে রপ্তানি করা যাবে না। দেশটির কেন্দ্রীয় সরকার একটি বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্ত ঘোষণা করেছে। এর আগে ভারতীয় রপ্তানিকারকরা বাংলাদেশকে এই সুবিধা বাতিল করার জন্য মোদী সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলেন। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে এই সুবিধা বাতিলের ফলে বাংলাদেশ, ভুটান, নেপাল এবং মিয়ানমারের মতো দেশে পণ্য রপ্তানি করার ক্ষেত্রে বাণিজ্য প্রবাহ বাধাহীন ছিল, যা এখন আর সম্ভব হবে না। ভারতীয় বাণিজ্য বিশেষজ্ঞদের দাবি, এই সিদ্ধান্ত ভারতীয় রপ্তানিকারকদের অতিরিক্ত কার্গো পরিবহন সক্ষমতা তৈরি করবে। আগামীকাল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এসব পরীক্ষায় এবার মোট পরীক্ষার্থী 19,28,970 জন। 2024 সালের তুলনায় এবার প্রায় 1 লাখ পরীক্ষার্থী কম। গতবার এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ছিল 20,24,192 জন। এবার সারা দেশে 3,715টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এসএসসি পরীক্ষা। এবার মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্রী 9,67,739 জন এবং ছাত্র 9,61,231 জন। পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের জন্য পরীক্ষার্থীরা যাতে পরীক্ষা শুরুর কমপক্ষে 30 মিনিট আগে পরীক্ষার হলে আসন গ্রহণ করে এবং মুঠোফোন সহ যে কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস বা নকল নিয়ে পরীক্ষা কেন্দ্রে না যেতে পারে সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে। শোভাযাত্রা, কনসার্ট, সাধু মেলা, ড্রোন শো সহ ভিন্ন আঙ্গিকে উদযাপন করা হবে এবারে নববর্ষ। এছাড়া চৈত্র সংক্রান্তিতে সোহরাওয়ার্দী উদ্যানে হবে কনসার্ট। চারুকলা শোভাযাত্রায় বাঙালি সহ 28টি জাতিগোষ্ঠী অংশ নেবে। এবারে নববর্ষে সাংস্কৃতিক সম্প্রীতির মাধ্যমে বিশ্ববাসীর কাছে নতুন পরিচিতি পাবে বাংলাদেশ বলে আশা প্রকাশ করেন সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সরওয়ার ফারুকী। সাদরিনা খন্দকারের রিপোর্ট। নতুন বছরকে বরণ করতে শিল্পীরা তৈরি করছেন বিভিন্ন রকমের ভাস্কর্য, মুখোশ এবং রঙিন মোটিভ। বরাবরের মতোই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে চলছে পহেলা বৈশাখের প্রস্তুতি। দিনটির আয়োজন উপলক্ষে ফরেন সার্ভিস একাডেমিতে বাংলা নববর্ষ এবং পাহাড় সমতলের জাতিগোষ্ঠীর চৈত্র সংক্রান্তি ও বর্ষবরণ উৎসব নিয়ে সংবাদ সম্মেলন করেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা। এবার নববর্ষের শোভাযাত্রায় আগের চেয়ে ভিন্ন মাত্রা যোগ হবে বলে সংবাদ সম্মেলনে জানালেন সংস্কৃতি উপদেষ্টা। বাঙালি বাদে 27টা জনগোষ্ঠী অংশগ্রহণ করছে এবং তারা প্রত্যেকেই তার নিজের সংস্কৃতি নিয়ে, নিজের পোশাকে, নিজের বাদ্যযন্ত্র, আবার কেউ আধুনিক বাদ্যযন্ত্র নিয়ে আসবে। এই প্রথমবারের মতো বাম্বা যোগ দিচ্ছে এবং তারা যোগ দিচ্ছে একটা কজকে তারা এবার হাইলাইট করতে চায়। সেটা হচ্ছে, আপনারা জানেন যে প্যালেস্টাইনে একটা বড় ধরনের গণহত্যা সংঘটিত হচ্ছে। বাম্বা প্রায় 200 গিটারিস্ট নিয়ে আসবে এবং তার আহ্বান জানিয়েছে। পার্বত্য বিষয়ক উপদেষ্টা বলেন, পাহাড়ের সব জাতিগোষ্ঠী সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বিজু সহ নিজ নিজ বর্ষবরণ উৎসব পালন করবে। ভাই ভাইয়ের মতো আমরা একসাথে চলাফেরা করতে পারি, এটা আমাদের মূল মন্ত্র এবং এটাই এই যে বৈষম্য বিরোধী আন্দোলন এটাকেই করে দিয়েছে, সাহায্য করতেছে এবং সাহায্য করছে যে একসাথে আমরা থাকবো এবং বাংলাদেশের স্বপ্নটা এভাবে আমরা নিজেদের কাছে এবং বিশ্বের কাছে তুলে ধরতে চাই। এবারের শোভাযাত্রার রং ও থিমে নতুনত্ব থাকার পাশাপাশি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর অবস্থান থাকবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।
সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। ধানমন্ডি থানার শামীম হত্যা মামলায় বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান ও নোয়াখালী 2 আসনের সাবেক সংসদ সদস্য মোর্শেদ আলমকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। পরে রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবীদের শুনানি শেষে তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত। শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, আওয়ামী লীগ সরকারের স্বৈরাচারী আচরণে মোর্শেদ আলমের ভূমিকা ছিল। ছাত্র আন্দোলন দমনেও শেখ হাসিনাকে সহযোগিতা করেছেন তিনি। জাতিসংঘে বিল পাশ করে অবিলম্বে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি জানিয়েছেন বিএনপি যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। রাজধানী জাতীয় প্রেসক্লাবের সামনে ওলামা দল আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ দাবি জানান তিনি। সমাবেশে অ্যানি আরও বলেন, বিশ্বব্যাপী প্রতিরোধ গড়ে তুলে ইসরায়েলের গণহত্যা বন্ধ করতে হবে। ফিলিস্তিনি নিরীহ মানুষের পক্ষে জনমত গড়ে তোলার দাবিও জানান বিএনপির যুগ্ম মহাসচিব। বিক্ষোভ কর্মসূচিতে নির্বিচারে গাজায় ইসরায়েলি গণহত্যার সমালোচনাও করা হয়। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। চলতি বোরো মৌসুমে সরকারিভাবে ৩৬ টাকা কেজি দরে ধান ও গম আর ৪৯ টাকা কেজি দরে চাল কেনার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। দুপুরে সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটি এফপিএমসি এর সভা শেষে এসব বলেন তিনি। এবছর ৩.৫ লাখ টন ধান ও ১৪ লাখ টন চাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে গমের কোনো লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়নি। ২৪ এপ্রিল থেকে ৩১ অগস্ট পর্যন্ত এই ধান চাল সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা। আর ধানের উৎপাদন এবার বেশি হবে ও সরকার নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ সমস্যা হবে না বলে জানিয়েছেন কৃষি উপদেষ্টা। গত বছর ১৭ লাখ টন ধান চাল সংগ্রহ করেছিল সরকার। প্রতি কেজি ধানের মূল্য ছিল ৩২ টাকা, সেদ্ধ চাল ৪৫ টাকা ও আতপ চাল ৪৪ টাকা। সরকারি হিসেবে বর্তমানে ধান, চাল, গম মিলিয়ে ১৩,২০,৮৫৪ টন খাদ্যশস্য মজুদ রয়েছে। ধানের ক্ষেত্রে ৩৬ টাকা, তাই না? আর বড় ধানের, আর চালের ব্যাপারে ৪৯ টাকা আমরা ধার্য করেছি। আর গম তেমন আনি নাই, তবু গমটা আমরা নোশনাল ৩৬ টাকা বলেছি যে গম যদি প্রকিউর করি। পরিমাণটা হচ্ছে ধানের জন্য ৩.৫ লাখ মেট্রিক টন, আর চালের জন্য ১৪ লাখ মেট্রিক টন। আর গমের জন্য আমরা কোনো লক্ষ্যমাত্রা নির্ধারণ করি না, যতটুকু পাওয়া যায়। ইসলামী ব্যাংকগুলো একীভূত করে বড় দুটি ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করা হবে, এমন তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর এহসান এইচ মনসুর। দুপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্টের বার্ষিক ব্যাংকিং সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। গভর্নর বলেন, বর্তমানে অনেক ছোট ইসলামী ব্যাংক রয়েছে যেগুলোর বেশিরভাগই সমস্যাগ্রস্ত। এসব ব্যাংক একীভূত করে দুটি বড় ইসলামী ব্যাংক তৈরি করা হবে এবং এর জন্য আইন ও তদারকির ব্যবস্থা চালু করা হবে। তিনি বলেন, পাচার করা অর্থ উদ্ধারে বিদেশি সংস্থার সঙ্গে কাজ চলছে। আইনি ও নৈতিক পদক্ষেপের মাধ্যমে অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। এবার ঢাকা লিগেও ক্রিকেটারদের পারিশ্রমিক বিতর্ক। পাওনা বুঝে না পাওয়ায় আজ অনুশীলন বর্জন করেছেন পয়েটিক স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা। সমাধান না হলে আগামীকালে ম্যাচ বর্জনের ঘোষণা দিয়েছেন দলটির খেলোয়াড়রা। আমরা বিসিবির কাছে অলরেডি আমরা সবাই হচ্ছে যে সিগনেচার করছি, একটা অ্যাপ্লিকেশন প্যাড অলরেডি আমরা সিসিডিএম এ দিছি। আমরা যে ফাইম স্যারের সাথে কথা বলছি, আমরা সাইলেন নাফিজ ভাইয়ের কাছে একটা হচ্ছে অ্যাপ্লিকেশন জমা দিছি, সিও বারবার একটা অ্যাপ্লিকেশন জমা দিছি, সবার কাছে অলরেডি দিয়ে দিয়েছি। আমাদের একটাই দাবি ছিল যে আমাদের পারিশ্রমিকটা হচ্ছে যে আমাদের ক্লিয়ার করা হোক, কারণ এটা আজকের ঘটনা। অলরেডি ৯ ম্যাচ হয়ে গেছে, বিগত আপনার ৩ ম্যাচ থেকে ২ ম্যাচ পর্যন্ত আমরা অনেকভাবে বলেছি যে আমাদের পেমেন্ট অল্প অল্প করে দিন, আমাদের কোনো পেমেন্ট দেওয়া হয়নি। তা আমরা বলেছি যে আমরা এই 10% পেমেন্টে খেলবো না, আমাদেরকে 100% পেমেন্টের একটা আশ্বাস দিতে হবে এবং ক্লিয়ার করতে হবে আমাদেরকে আজকের ভিতরে। যদি ক্লিয়ার করে তাহলে আমরা কালে খেলতে যাবো, নাহলে আমরা খেলতে যাবো না। দেশের মাটিতে হামজা চৌধুরীর অভিষেক ম্যাচটা জাতীয় স্টেডিয়ামে করতে চায় বাফুফে। এজন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদ সার্বিক সহযোগিতা করছে বলে জানান বাফুফের সহ সভাপতি ফাহাদ করিম। দুপুরে ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের সঙ্গে মাঠ পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।
খেলার মাঠ, ফুটবলারদের ড্রেসিং রুম সহ স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ কিছু অংশ ঘুরে দেখেন বাফুফে কর্তারা। এফসি বাছাই পর্বে খেলায় আগামী 10 জুন সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগেই জাতীয় স্টেডিয়ামের দায়িত্ব বুঝে নিতে চায় বাফুফে। সংস্কার হলেও মাঠ ও খেলোয়াড়দের সুযোগ সুবিধা সংক্রান্ত বেশ কিছু কাজ নিজেদের দায়িত্বেই করতে হবে ফুটবল ফেডারেশনকে। তাই হস্তান্তরের দিনক্ষণ চূড়ান্ত না হলেও দ্রুততম সময়ের মধ্যে স্টেডিয়াম দায়িত্ব পেতে চায় বাফুফে। হামজার মতো একজন প্লেয়ারের অভিষেক যদি এই মাঠে হয়, ডেফিনেটলি এটা সকলের একটি গর্বের বিষয় হবে। এবং তার চেয়ে বড় কথা, এফসি কোয়ালিফায়ার্সের যে ম্যাচগুলি হবে, মানে প্রথম যে ম্যাচটি বাংলাদেশে হবে, সেটা স্বভাবতই আমরা সিঙ্গাপুরের বিরুদ্ধে যেটা আমরা চাবো আমাদের জাতীয় স্টেডিয়ামে হোক। তো আমার মনে হয় ইনশাআল্লাহ সেটা সম্ভব হবে। এবং গোয়িং ফরওয়ার্ড ফুটবল স্পেসিফিক কিছু রিকোয়ারমেন্টস আছে যেগুলি ফুটবলের মাঠের জন্য প্রয়োজন হয়, সেরকম যা যা থাকে সেটা আমাদের সম্মানিত সভাপতি বলেছেন সেটা আমরা বিএফএফ এর উদ্যোগেই করব ইন কোঅর্ডিনেশন উইথ এনএসসি। বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার, বিনিয়োগের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান। রাষ্ট্রের অর্থ ব্যয়ে মুজিব বর্ষ পালনের অভিযোগে দুদকের কমিটি গঠন, গোপন অভিযোগ নিয়ে দুদকের সার্জিস হাসনাত। প্রধান উপদেষ্টার সাথে বিএনপির বৈঠক 16 এপ্রিল, ডিসেম্বরের আগে নির্বাচনী রোড ম্যাপের দাবি জানাবে দলটি। বাংলাদেশের পণ্য রপ্তানি ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।